আমি ভালোবেসে বেকার একটা ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম। আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা কখনোই বুঝতে চায়নি। তারা তো চেয়েছিল টাকাওয়ালা ধনী পরিবারের ছেলে। তাতে যদি এই ছেলেটার বয়স 50-60 বছরও হয়, ওটাতেও আমার পরিবারের কোনো সমস্যা ছিল না। শুধুমাত্র এই জন্যই আমি আমার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে যাই। পরে আমরা দুজনেই বিয়ে করেছি, কিন্তু আমার পরিবারের লোক কিংবা আমার স্বামীর পরিবারের লোক কেউ আমাদের দুজনেরকে মেনে নেয়নি। আমার স্বামী ছোট একটা কোম্পানিতে চাকরি করত। তার বেতন ছিল খুবই কম, মাত্র 10,000 টাকা। আমরা ঢাকায় এসে ছোট একটা রুম ভাড়া নেই। রুমটাতে অ্যাডভান্স করতে হয়, 2 মাসের ভাড়া অগ্রিম দিতে হয়। যেহেতু আমাদের প্রথম সংসার ছিল, তাই সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতে গিয়েই আমাদের সব টাকা শেষ হয়ে গিয়েছিল। আমাদের বিয়ের 1 বছর পরে আমার স্বামী চাকরিটাও চলে যায়। তখন আমরা যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় 3 দিনের মতো আমাদের ঘরে কোনো খাবার ছিল না। শুধুমাত্র পানি, মুড়ি, বিস্কুট এগুলা খেয়েই দিনগুলা পার করছিলাম। তখন কোনো উপায় না পেয়ে নির্লজ্জের মতো আমি আমার মাকে ফোন দিয়ে বলি, মা আমাকে কিছু টাকা ধার দাও, আমি আমার সময় মতো সব টাকা ফেরত দিয়ে দেব। কিন্তু আমার মা বলেছিল, তুই আমাদের মান সম্মান সব নষ্ট করে ফেলেছিস, তোকে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। আমার মা আমাকে কোনো টাকা পয়সা ধার দেয়নি সেদিন। আর এদিকে আমার স্বামীর লজ্জায় আমার সামনে আসতে পারছিল না। কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে আমি আবার আমার মায়ের কাছে ফোন দিয়েছি। আমার মাকে আমি সব কিছুই খুলে বলি যে 3 দিন ধরে না খেয়ে আছি, শুধুমাত্র মুড়ি বিস্কুট এগুলা খেয়ে আছি। তুমি আমাদের অল্প কিছু টাকা ধার দাও মা, আমি তোমাদের সব টাকা শোধ করে দেব। তখন আমার মা বলল, তোরা তো আজ 3 দিন ধরে না খেয়ে আছিস, আমার কাছ থেকে টাকা নিলে টাকা শোধ করবি কিভাবে? তুই ফোন রাখ, তুই আর কখনোই আমার কাছে ফোন দিবি না, তোর সাথে আমাদের সম্পর্ক নাই। মায়ের মুখ থেকে এমন কথা শুনে আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি অনেকক্ষণ কান্নাকাটি করছিলাম। সেদিন আমার সাথে সাথে আমার স্বামীও অনেক কান্না করছিল। আমার স্বামী শুধুমাত্র এই বলেই সান্ত্বনা দিয়েছিল যে তুমি একটু ধৈর্য ধরো, একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। বিশ্বাস করেন, আমরা তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না, কোন দিক খুঁজে পাচ্ছি না। এই সময় আমার স্বামী আমরা যে বাড়িতে থাকি এই বাড়িওয়ালার একটা রিক্সা ছিল। সে রিক্সাটা নিয়ে রাস্তায় নেমে পড়ল। সারাদিন আমার স্বামী রিক্সা চালিয়ে ডাল, চাল, নুন, তেল যা লাগে সব কিছু নিয়ে আসলো। ভাত খাওয়ার সময় আমি খেয়াল করি যে আমার স্বামীর দুটো হাত ফুসকা পড়ে গেল। সে তো কখনো এত পরিশ্রম করেনি। আমি আমার স্বামীর হাত দুটো দেখে আমি অনেক কান্না করছিলাম। একই মধ্যে সেদিন যে আমার স্বামী হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে যায়। আর এই দিনটা ছিল ঈদের দিন। ঈদের দিনেও আমার ঘরে কোনো বাজার ছিল না। বিয়ের পরে আমাদের 2 স্বামী স্ত্রীর ছিল এটা প্রথম ঈদ। আর প্রথম ঈদেই না আমরা দুজনে না খেয়ে সারাদিন পার করে দিয়েছিলাম। এরপরে আমার স্বামী যখন একটুখানি সুস্থ হয়, ঈদের দিন বিকেলবেলায় তার ওই রিক্সাটা নিয়ে বের হয়ে গেছে। সেই রাতে আমার স্বামী চাল, ডাল, 2টা ডিম নিয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে আমার হাতে সে বাজারগুলো দিল, আর কিছু টাকাও ছিল। সেই দিন হঠাৎ করে আমার স্বামী বলে উঠল, বলছি তোমার পড়াশোনা আবার শুরু করো, আমি সব খরচ বহন করব। আমি বলি না, আমি আর পড়াশোনা করব না। এরপর থেকে আমার স্বামী প্রতিদিন রিক্সা নিয়ে বের হয়ে যেত। মাঝরাতে বাসায় আসতো। অনেক সময় তো মাঝরাতেও ফিরতো না। মাঝরাতে নাকি বেশি ভাড়া হয়। এইভাবে সে কিছু টাকা জমিয়ে নিজের একটা রিক্সা নিল। কিছুদিন যেতে না যেতেই সে আর একটা রিক্সা কিনে নিল। আরেকটা রিক্সা কেনার পরে সে একটা ভাড়া দিত, আরেকটা নিজে চালাতো। সারাটা দিন কাঁচামালের ব্যবসা করত আর রাতভর
রিক্সা চালাতো। এভাবে আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সুখ কখনো কেউ দিতে পারে না। আর যার সাথে আমার স্বামী রিক্সা ভাড়া দিয়েছিল, সে ওই রিক্সাটা নিয়ে পালিয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করেই আমার মা আমাকে ফোন করে বলে যে, তোর ছোট বোন তোকে দাওয়াত দিতে আসবে। তখন সব কিছুই আমি আমার স্বামীকে খুলে বলি, কিন্তু আমার স্বামী সব কিছু শুনে বলে আমাকে, তোমার বোন আসলে কি খেতে দিবে, কোথায় ঘুমাতে দেবে? তখন তো আমাদের ঘরে তেমন কিছু ছিল না। তাই আমি আমার মাকে আবার ফোন করে বলি, বোন এখানে আসতে হবে না, আমরা একাই দাওয়াতে চলে যাব। তখন আমরা সেই দাওয়াতে চলে গেলাম। কিন্তু তখন আমাদের পরার মতো কোনো ভালো কাপড় ছিল না। টাকা পাবো কোথায়? আমাদের কাছে ঠিক যেরকম নর্মাল পোশাক ছিল ওগুলাই পরে গিয়েছি। ওখানে গিয়ে দেখলাম যে আমাদেরকে নিয়ে সবাই শুধু কানাকানি করতেছে, হাসাহাসি করতেছে। হঠাৎ করে আমার মা আমাকে ডেকে নিয়ে বলল যে, কিরে তোদের কি ভালো কোনো পোশাক নাই ঘরে? এই কথাটা শুনে আমার ছোট বোন বলে উঠল, সে যদি চাই তাহলে ওর ভাগ্য এখন নিজেই ঠিক করতে পারে। আমাকে বলল, তুই এই ছেলেটাকে বিয়ে করার আগে আমরা যার সাথে তোর সম্বন্ধ ঠিক করেছিলাম সেই ছেলেটা কিন্তু তোকে এখনো বিয়ে করতে চাই। আসলে আমি ওদের এই কথাগুলো সহ্য করতে না পেরে পাশের রুমে চলে যাই। পাশের রুমে গিয়ে দেখি যে আমার দুলাভাইকে সবাই আদর আপ্যায়ন করতেছে, আমার খাবার পরিবেশন করতেছে। আর অন্যদিকে আমার স্বামী একটা কোণায় মাথা নিচু করে বসে আছে। এটা দেখে আমি একদম সহ্য করতে পারছিলাম না। সে মুহূর্তে আমি আমার বাবার বাড়ি থেকে আমি আমার নিজের বাসায় চলে আসি। আমার বাসাটা ছোট হলেও অনেক সুখ শান্তি আছে, কারণ সেটা নিজের। যেখানে আমার স্বামীর মান সম্মান নেই, সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। বাসায় আসার পরে আমার স্বামী আমাকে বলল, তুমি চাইলে আমাকে ছেড়ে এক্ষুনি চলে যেতে পারো। তুমি আমায় ছেড়ে চলে গেলে ভালো থাকবে, সুখে থাকবে। কিন্তু আমি তাকে শেষবারের মতো বলে দেই যে, এই রকম কথা তুমি আর কোনোদিন আমাকে বলবে না। ওই দিন রাতে না আমরা দুইজনেই স্বামী স্ত্রী অনেক কান্না করেছিলাম। কিছুদিনের মধ্যে না আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই। আর এদিকে আমার স্বামী খুব ভালো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই। সেই সাথে ছোট একটা বিজনেসও শুরু করছি। আস্তে আস্তে আমাদের বিজনেসটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আর এখন আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সার কিছুর অভাব নেই। আর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ আগের থেকেও আমার স্বামী আমার প্রতি ভালোবাসা কেয়ারিং অনেক বেড়ে গেছে। মজার ব্যাপার হলো এখন আমার পরিবারের সবাই আমার সাথে সম্পর্ক রেখেছে। মাঝে মধ্যে আমার বাড়িতেও বেড়াতে আসে। কিন্তু বিশ্বাস করেন এখন কেন জানি না আমার বাবার বাড়ির লোকদেরকে আমার একদম ভালো লাগে না। তাদের সাথে সম্পর্ক রাখতে একদমই ভালো লাগে না। কারণ তারা আমার সাথে আমার দুঃসময়ে আমার কষ্টের সময় যে ব্যবহার করেছে, সে ব্যবহারটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি এখন সবসময় মনে করি আমার স্বামী আমার জীবন মরণ সাথী। কষ্টের সময় যেমন আমাকে আগলে রেখেছে, সুখের সময় সারা জীবন আমাকে ভালোবাসার চেষ্টা করবে। বিয়ের পরে মা বাবা পর হয়ে যায়, স্বামী একমাত্র আপনজন। তার প্রমাণ আমি আমার পরিবারের কাছ থেকে পেয়েছি। এই গল্পটা একটি আপুর লাইফ থেকে নেওয়া। গল্পটি যদি একটুখানিও যদি কারো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কেমন গল্প শুনতে চান এটা কমেন্টে বলবেন। গল্পটি কেমন হয়েছে, ভালো কিংবা খারাপ, যে কোনো কিছু আমার কমেন্ট বক্সে বলে দিবেন। এবং একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।